জমির দলিল একজনের নামে, কিন্তু আবার রেকর্ডীয় খতিয়ান সেটি হয়েছে আরেকজনের নামে। তো এই যখন পরিস্থিতি, তখন ওই নির্দিষ্ট সম্পত্তিটির আসলে অরিজিনাল মালিক কে? আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। প্রায়শই একটি বিষয় লক্ষ্য করা যায়, মেজরিটি পার্সেন্ট ব্যক্তির সম্পত্তি নিয়ে কিন্তু ঝামেলা থাকে, এবং এই ঝামেলাগুলোর মধ্যে অন্যতম একটি বড় ঝামেলা হচ্ছে সম্পত্তির দলিল ঠিকঠাক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ান যেটি হয় সেটি আরেকজনের নামে হয়ে গেছে। তো এই সংক্রান্ত বিষয়গুলো আসলে অনেক জটিল। এই ধরনের সমস্যা যদি তৈরি হয়, তাহলে সেগুলো সমাধান করাও কিন্তু অনেক জটিল বিষয় হয়ে দাঁড়িয়ে যায়, এবং পরবর্তীতে এই সকল সমস্যার সমাধান করতে গেলে আদালত পর্যন্ত গিয়ে গড়ায়, এবং এই সংক্রান্ত বিষয় আদালতে দীর্ঘদিন ধরে মোকদ্দমা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। কেননা এই সংক্রান্ত বিষয় বিচার বিশ্লেষণ করতে, সাক্ষী প্রমাণ হাজির করতে, কিংবা সরকারি নথিগুলো ঘেটে ঘুটে দেখে অরিজিনাল মালিক কিংবা এই দুটি ডকুমেন্টের ভিত্তিতে কোন ব্যক্তি সম্পত্তির মালিকানা পাবে, এটি কিন্তু প্রমাণ করার সহজ বিষয় হয়ে দাঁড়ায় না। তাছাড়াও আদালত থেকে ন্যায় বিচারের বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যায়। এবং এই যখন পরিস্থিতি হয়, তখন এই দলিল এবং রেকর্ডের মধ্যে দুটির বিস্তার কিছু পার্থক্য রয়েছে, এবং দুটির মধ্যে কিছু গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডগুলোর ফলে অনেক সময় শুধুমাত্র দলিল দিয়ে আপনার সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। এক্ষেত্রে যদি রেকর্ড অন্যের নামেও থাকে, সেক্ষেত্রেও সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। সর্বপ্রথম যদি দলিলের বিষয়টি নিয়ে আলোচনা করি, ধরুন কোনো একজন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করে দিলেন, এবং বিক্রয়ের সময় তিনি আপনার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তাকে একটি দলিল তৈরি করে দিলেন, এবং সেই সম্পর্কিত সম্পত্তিটির উপর যে সকল লেনদেন ছিল বা নিয়ম কানুন ছিল, সকল বিষয় একটি আপনার স্ট্যাম্প পেপারে লিখিতভাবে লিখে সাক্ষী প্রমাণ, দাতা গ্রহীতার সিগনেচার সহ সেই সব দলিলটি আবার পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে দিয়ে ওই বিক্রেতাকে হস্তান্তর করলেন, এবং একটি কপি আবার বালাম বইয়েও কিন্তু সংরক্ষিত থাকলো। এখন এই যদি হয় প্রসেস, তাহলে এই সম্পত্তিটির লেনদেন কিন্তু একটি বৈধ লেনদেন হলো, যদি ওই বিক্রেতা ওই সম্পত্তির অরিজিনাল লিগেল মালিক হয়ে থাকে। এখন এক্ষেত্রে ওই যে ক্রেতা, সেই ক্রেতা যদি কোনো একটি কারণে ওই সম্পত্তিতে সেই দলিলের ভিত্তি ধরে আপনার পরবর্তীতে ওই সম্পত্তির অনুকূলে যে রেকর্ড খতিয়ান আছে সেটি যদি সংশোধন না করতে পারেন, কিংবা না করার চেষ্টা করে থাকেন, সেটির দায়ভার কিন্তু এই ক্রেতার। এখন এই ক্ষেত্রে আবার অনেক সময় হয় যে এই রেকর্ডীয় খতিয়ান কিন্তু সব সময় সংশোধন করা যায় না। একটা নির্দিষ্ট সময় পর পর এই রেকর্ডীয় খতিয়ান সংশোধনের সুযোগ আসে। সেই সময় যদি তার কাছে না আসে, তাহলে ওই ব্যক্তি এই সমস্যার জন্য কিন্তু কখনোই দায়ভার না। তবে বাকি যে সকল কাজ রয়েছে ওই সম্পত্তির অনুকূলে, অর্থাৎ নামজারি, তারপরে হোল্ডিং নাম্বার খুলে ওই সম্পত্তির অনুকূলে কিন্তু ওই দলিলের বলে তিনি আপনার এই সকল বিষয় সম্পাদন করতে পারবেন। এক্ষেত্রে ওই ব্যক্তির যদি ওই সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত না থাকে, কিংবা ওই যার কাছ থেকে ক্রয় করলেন তার নামও যদি রেকর্ডীয় খতিয়ানে উল্লেখ থাকে, সেক্ষেত্রেও এই ব্যক্তি কিন্তু এই দলিলের বলে আপনার ওই সম্পত্তিটি ভোগ দখল করার অধিকার রাখে। যদি কোনো কারণে আপনার ওই সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট রয়েছে, ওই সকল ডকুমেন্টের মধ্যে শুধুমাত্র ওই ব্যক্তির অর্থাৎ ওই ক্রেতার নাম রেকর্ডীয় খতিয়ানে উল্লেখ না থাকে, তাহলে ওই রেকর্ডীয় খতিয়ানের বলে যদি পরবর্তীতে ওই ব্যক্তির ওয়ারিশারা এসে কোনোভাবে রেকর্ডীয় খতিয়ানে তাদের পূর্বপুরুষের নাম দেখিয়ে সম্পত্তিটির মালিকানা দাবি করে, তাহলে কিন্তু তাদের মালিকানা টিকবে না। এখন শুধুমাত্র এই একটি গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডটির মাধ্যমে কোনো একজন ব্যক্তি আপনার এই যে রেকর্ডীয় খতিয়ান ছাড়াই শুধুমাত্র দলিলের বলে তিনিরা কিন্তু সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। এক্ষেত্রে আপনার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। তবে এক্ষেত্রে নিজেদের ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল থাকতে হবে। এখন কোনো ব্যক্তি যদি আবার কাউকে হেবা দলিল করে দিয়ে যায়, কিংবা দানপত্র দলিল করে দিয়ে যায়, সেক্ষেত্রেও বিষয়টি কিন্তু একই পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায়।
এখন যদি আপনার এই যে খতিয়ান, রেকর্ডীয় খতিয়ান যেটি, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে ধরুন কোনো একজন ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ানে একটি সম্পত্তি দীর্ঘদিন ধরে একটির পর একটি রেকর্ডীয় খতিয়ানে উল্লেখ করে আসছে। এখন যদি ওই সম্পত্তিটি অন্য কোনো একজন ব্যক্তি ভোগ দখল করে এবং তার কাছে যদি একটি দলিল থাকে এবং ওই দলিলটি যদি কোনোভাবে ভুল প্রমাণিত হয় কিংবা ওই দলিলের যদি কোনো ত্রুটি থাকে, তাহলে ওই দলিলের বলে কিন্তু ওই সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না। এখন যে রেকর্ডীয় খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে, অর্থাৎ পূর্বপুরুষের নাম ধরে এসে বর্তমানে যে সকল ওয়ারিশ রয়েছে, তারা যদি এসে দেখে যে তাদের পূর্বপুরুষের নাম ওই একটি নির্দিষ্ট সম্পত্তি রেকর্ডীয় খতিয়ানে উল্লেখ রয়েছে এবং ওদের কাছে দলিলও রয়েছে, এবং পরবর্তীতে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করছেন তাদের কাছে একটি দলিল রয়েছে এবং এই দলিলের বলে তারা সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করছে, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হলো ওই দলিলটি আসলে যে ব্যক্তির নামে রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত রয়েছে ওই ব্যক্তি তৈরি করে দিয়েছিলেন কিনা, কিংবা ওই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা এবং বালাম বইয়ে ওই দলিলের একটি কপি কিংবা সেই সম্পর্কিত কোনো ডকুমেন্ট সেখানে উল্লেখ রয়েছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে বর্তমান যুগে কিন্তু একটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হয়েছে, সেটি হচ্ছে ভুয়া দলিল, জাল দলিল, ট্যাম্পারিং দলিল। অর্থাৎ নামের জায়গায় ঘষে মেজে যে ব্যক্তির নাম থাকার কথা ওই ব্যক্তির নাম না রেখে অন্য আরেকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং আপনার দলিল যেটি তৈরি করা হয়েছে সেটি হুবহুব অরিজিনাল দলিলের মতো কিন্তু জাল দলিল। এই দলিলগুলোর ফলেও কিন্তু অনেক ব্যক্তি দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগ দখল করার পরে বর্তমানে এসে ওই সকল সম্পত্তি আপনার অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছেন কিংবা একজন ব্যক্তির কাছে হস্তান্তর করছেন কিংবা পূর্বপুরুষের পরে পরবর্তীতে যে সকল ওয়ারিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করছেন এবং ওই দলিলগুলো নিয়ে এসে পরবর্তীতে ওই সকল ব্যক্তির সম্পত্তির কিন্তু মালিকানা দাবি করছেন। তো এই বিষয়গুলো যদি এইরকম হয় তাহলে কিন্তু ওই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করা যাবে না। শুধুমাত্র এই যে সকল ব্যক্তির নাম রেকর্ডীয় খতিয়ানে উল্লেখ রয়েছে ওই রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরে পরবর্তীতে ওয়ারিশরা কিন্তু ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। এক্ষেত্রে দলিলের গ্রহণযোগ্যতা অনেক কম। রেকর্ডীয় খতিয়ান যদি থাকে শুধুমাত্র এই রেকর্ডীয় খতিয়ানের বলেই এই সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড, দুটি বিষয়ের কিন্তু অনেক সামঞ্জস্য রয়েছে, অনেক বিস্তারিত ফারাক রয়েছে, অনেক বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। এই ছোট ভিডিওতে সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। তাই বিষয়গুলো অত্যন্ত সংক্ষেপে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের মাথায় কোনো না কোনো বিষয় একটু হলেও আমি এই সম্বন্ধে ঢোকাতে পেরেছি। তবে এই বিষয় সংক্রান্ত যদি আরো কোনো সহযোগিতা কিংবা আরো কোনো পরামর্শ কিংবা আপনাদের আরো যদি কোনো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ নেওয়াই আমার মতে সবথেকে বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়িয়ে যাবে। কখনোই দালালের পরামর্শ গ্রহণ করবেন না। আর যদি আমাদের কোন থেকে কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।